নমস্কার, আমার নাম অভিজ্ঞান। আমি আপনাদের পড়াবো আজকে নিউটনের গ্র্যাভিটেশনাল ল। এই বিশ্বে যে কোনো দুটি বস্তু তাদের সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশনাল ল। বাংলায় এর একটা সমীকরণ আছে, যা হচ্ছে এফ ভ্যারাইজার m1m2/r²। এখানে এফ মানে হচ্ছে বল, মহাকর্ষ বল, m1 m2 হচ্ছে দুটি বিন্দু ভর, আর r² হচ্ছে ওই বিন্দু ভরের মধ্যেকার দূরত্ব। এবারে আমরা জানি সমানুপাতিক চিহ্ন থাকলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে একটা কনস্ট্যান্ট আনতে হয়, অর্থাৎ একটা কনস্ট্যান্ট বাংলায় ধ্রুবক আনতে হয়। একটা ধ্রুবক আনতে হয়। এবার ধ্রুবকটা এখানে আমরা জি ব্যবহার করব, বড় হাতের জি, যাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলবো। মহাকর্ষীয় ধ্রুবকের একটা সংজ্ঞা আছে, মান আছে, নির্দিষ্ট মাত্রা আছে, একক আছে। আমরা পরপর সেগুলো জেনে নিই। মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা হলো একক ভর বিশিষ্ট দুটি বিন্দু ভর পরস্পর থেকে একক দূরত্ব অবস্থান করে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখানে একটু আমার লেখার ভুল হয়ে গেছে। এখানে হবে একক ভর বিশিষ্ট দুটি বিন্দু ভর পরস্পর থেকে একক দূরত্ব অবস্থান করলে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এবার আমরা মহাকর্ষীয় ধ্রুবকের এককটা আগে জেনে নিই। একক আমরা জানি সিজিএস ও এসআই পদ্ধতিতে হয়। এবার সিজিএস পদ্ধতিতে প্রথমে বের করে দেখা যাক। আমরা যে সমীকরণটা পেয়েছিলাম এফ ইকুয়াল টু জি ইন্টু m1m2/r², সেই সমীকরণে যদি আমরা জিকে বাম পাশে রেখে বাকিগুলোকে পর্যবেক্ষণ করে এপাশে আনি, তাহলে পাবো কি জি ইকুয়ালস টু f r²/m1 × m2। এবার আমরা যে যার একক জানি, বলের একক জানি, দূরত্বের একক জানি, ভরের একক জানি। এভাবে আমরা এই সমীকরণে তাদের একক বসিয়ে সিজিএস ও এসআইতে জি এর একক পেয়ে যাব। জি এর একক সিজিএসে হচ্ছে ফোর্সের সিজিএস একক হচ্ছে ডাইন, আর দূরত্বের হচ্ছে সেমি। আর যেহেতু এখানে r² আছে তাই জন্য সেমি স্কোয়ার করতে হবে। আর নিচে যেহেতু দুটো ভর আছে আর ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, এবং তাই জন্য আমাদের ইনটু অবস্থায় থাকার জন্য তাদের গুণ করে গ্রাম স্কোয়ার করতে হবে। একে সূচকে লিখলে হবে ডাইন ইন্টু সেমি স্কোয়ার ইন্টু g⁻⁻²। সেই রকম এসআইতেও বলের একক, ভরের একক, দূরত্বের একক বসিয়ে আমরা এটা পেতে পারি। ফাইনাল রেজাল্টটা আমি বলে দিচ্ছি। ফাইনাল রেজাল্টটা হচ্ছে নিউটন ইন্টু মিটার² ইন্টু kg⁻²। এবার আমরা মাত্রা দেখে নিই। ওই একই সমীকরণে আমরা যদি প্রতিটা বলের মাত্রা, তারপর হচ্ছে দূরত্বের মাত্রা, ভরের মাত্রা বসাই, তাহলে আমরা পেয়ে যাবো জি এর মাত্রা। এবার আমরা এক এক করে বসাই। বলের মাত্রা mL⁻², mL⁻²। আর দূরত্বের মাত্রা কি এল, তাই এখানে স্কোয়ার আছে বলে আমরা লিখব L²। আর নিচে স্কোয়ার হবে ভরের, তাই জন্য আমরা লিখব m²। সূচকে প্রকাশ করলে হবে m⁻⁻1 L³ T⁻²। এটা হচ্ছে জি এর মাত্রা। জি এর মানও আছে এসআইতে এবং সিজিএস। এসআইতে জি এর মান হচ্ছে 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার² ইন্টু kg⁻²। আর সিজিএস এর মান হচ্ছে 6.67 × 10⁻⁸
ডাইন সেমি স্কোয়ার ইন্টু গ্রাম টু দি পাওয়ার -2। এবারে আমরা দেখে নেই, আমরা একটা কথা তোমরা লক্ষ্য করে থাকবে, ছোটোবেলায় ক্লাস 8-এ এই টপিকটা ছিল। ক্লাস 8-এ আমরা কিন্তু জিকে মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলে থাকি, মানে জিকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে থাকি। কেন বলে থাকি? এখন প্রশ্নটা হচ্ছে কেন বলে থাকি। এটাও হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারো বা নাও পড়ে থাকতে পারো, তো এখানে আরেকবার পড়া যায়। জিকে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলার 4টে কারণ আছে। 4টে কারণের মধ্যে প্রথম একটা আছে, পয়েন্ট করো, যারা যদি কেউ খাতা পেন নিয়ে বসে থাকো পড়ার জন্য তাহলে পয়েন্ট করতে পারো। প্রথম পয়েন্ট হচ্ছে ভর নিরপেক্ষ। মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুগুলির ভরের উপর নির্ভর করে না। অতি ক্ষুদ্র বিন্দু ভর থেকে শুরু করে বৃহৎ নক্ষত্র অবধি অভিন্ন থাকে, ফলে এটা সার্বজনীন ধ্রুবক। আরও 3টে পয়েন্ট আছে, আমি পরপর বলছি। দূরত্ব নিরপেক্ষ। মহাকর্ষ সূত্র এবং তার ধ্রুবকের মান বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে। অতি ক্ষুদ্র দূরত্ব থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ পর্যন্ত অভিন্ন থাকে, কিন্তু এই দূরত্বের একটা নির্দিষ্ট মান থাকে, সেটা পরে পরে জানতে পারবে। মাধ্যম নিরপেক্ষ। বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের ওপর মহাকর্ষ ধ্রুবক নির্ভর করে না। এরা জল, স্থল, বায়ু এছাড়া মহাশূন্যেও একই রকম থাকে, ফলে কোনো যায় আসে না। আর 4 নম্বর হচ্ছে বস্তুগুলির ভৌত রাসায়নিক প্রকৃতির ওপর এরা নির্ভর থাকে না, এরা নিরপেক্ষ থাকে, ফলে এটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল বলতে পারি। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলতে পারি, মানে বলতে পারি আমরা এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, এরপরে আরও একটা কোশ্চেনে আসি আমরা। এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তথাপি পৃথিবীর ওপর থাকা দুটি বস্তু পরস্পরকে আকর্ষিত হয় না কেন? পরস্পরের দ্বারা আকর্ষিত হয় না কেন? এখানে এটা খুব ইন্টারেস্টিং আর পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট বলতে পারো, তো নোট ডাউন করে দিবে এই কোশ্চেনটা। বস্তুগুলি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পরস্পরকে আকর্ষণ করে, তেমনি তারা পৃথিবীর ওপর থাকায় পৃথিবীও তাদের আকর্ষণ করে। ধরো একটা আপেল আর একটা মৌসাম্বিকে আমরা একটা টেবিলের ওপর রেখে দিয়েছি। আপেলটা মৌসাম্বিকে এবং মৌসাম্বি আপেলকে আকর্ষণ করছে, কিন্তু সাথে সাথে আপেলকে এবং মৌসাম্বিকে একই সাথে পৃথিবীও আকর্ষণ করছে। আর যেহেতু আকর্ষণ বলটা পৃথিবীর বেশি, সো পৃথিবীর আমি তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, তাই বস্তুগুলির ওপর পৃথিবীর আকর্ষণ বল তাদের পারস্পরিক আকর্ষণ বলের তুলনায় এত বেশি হয় যে তাদের পারস্পরিক আকর্ষণ বল উপেক্ষণীয়। মানে পৃথিবীর যে ভর, আর ধরো পৃথিবী আর মৌসুম্বি, এদের গুণফলটা, ভরের গুণফলটা আপেলের আর মৌসুম্বির গুণফলের থেকে বেশি হয়ে যাচ্ছে, ফলে আপেল আর মৌসুম্বির ভরের গুণফলের হারটাকে এরা ছাপিয়ে দিচ্ছে, উপেক্ষণীয় করে দিচ্ছে। বুঝতে পারছো তো? ধরো গাছে থাকা একটা ফল পেকে পড়ে যাচ্ছে, আমরা দেখি গাছের ফল পাকলে কেউ যদি না পেড়ে থাকে
তাহলে ওটা পেকে মাটিতে পড়ে, মানে গাছ থেকে মাটিতে পড়ছে, অর্থাৎ এখানে গাছের ফল পৃথিবী দ্বারা আকর্ষিত হচ্ছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী তাহলে দুজন পরস্পরকে আকর্ষণ করছে, তো ফলটা যদি আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীতে নামতে পারে, পৃথিবীর কাছে আসতে পারে, তো পৃথিবী কি ফলের কাছে যায় না? খুব ইন্টারেস্টিং, ভালো করে মন দিয়ে শুনবে। লিখো, মনে করি পৃথিবীর ভর বড় হাতের এম আর ফলের ভর ছোট হাতের এম ধরলাম। পৃথিবী থেকে ফলের দূরত্ব আর ধরি। মহাকর্ষ সূত্রানুসারে, নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে এদের মধ্যেকার আকর্ষণ বল অর্থাৎ এফ ইকুয়াল টু বড় জি ইন্টু বড় এম ইন্টু ছোটো এম বাই ছোটো আরের হোল স্কোয়ার। এক্ষেত্রে এই বলের প্রভাবে পৃথিবীতে ত্বরণ সৃষ্টি হয়। আর প্রথম ত্বরণ, ঠিক আছে, প্রথম ত্বরণ অর্থাৎ ছোটো এম, ফলের ক্ষেত্রে ত্বরণ, ফলের ত্বরণটা দেখা যাক। ফলের ত্বরণকে আমরা যদি A1 ধরি, তো আমরা পাচ্ছি কি, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, ওই রকম এ যদি এদিকে চলে আসে তাহলে এফ বাই এম হয়ে যায়। তো ওই রকম A1 ইকুয়াল টু এফ বাই বড় হাতের এম, যেহেতু আমরা ছোট হাতের অর্থাৎ ফলের ত্বরণ বের করব, সো আমরা ফলের ভরটাকে নিরপেক্ষ ধরব, ওটা কোনো কাজ নেই, ওটার আলাদা সমীকরণে কাজ আছে। সরি, আমার একটু বলার ভুল হয়ে গেল, আমি প্রথম পড়াচ্ছি, তাই জন্য আমার একটু ভুল হয়ে যাচ্ছে, সরি, ক্ষমা করে দিও। আমি জানি অনেকে আমার থেকে একটু বেশি জানে, আমি চাইও যে আমার থেকে বেশি জানা লোক থাকুক পৃথিবীতে, কিন্তু আমি কাউকে হার্ট করছি না, আমি প্রথম ট্রাই করছি, ওই জন্য সরি, ভুল হয়ে গেছে, আমার বলাটাই ভুল হয়েছে। আমরা যদি ধরি ফলের ত্বরণটাকে A1, তাহলে আমরা পাই এফ বাই বড় হাতের এম, যা ইকুয়ালস টু বড় হাতের জি ইন্টু ছোটো হাতের এম বাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো? এবারে এটা গেল ফলের ত্বরণ। আমার একটু দেখার ভুল হয়ে গেছে, আমি নিজের হাতে লেখা আমার এই নোটস, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আমার নিজের হাতে লেখা নোটস, আমি এইটা দেখে পড়াচ্ছি, প্রথমবার পড়াচ্ছি বলে নার্ভাস হয়ে গেছি, তাই জন্য কী বলবো বুঝতেও পারি না আমি, ওই জন্য আমি এটা রেখেছি, ওইটা দিয়ে ধরে আমি পড়াচ্ছি, আর আমার দেখা একটু ভুল হয়ে গেছে, তাই জন্য আমার মাথায় হিট করলো যে এটা তো হতে পারে না, আমি ভুল বলছি, সরি, দুবার ভুল হচ্ছে, মিস্টেক হচ্ছে, খুব সরি। আমরা প্রথম থেকে আমি বলছি, মনে করি পৃথিবীর ভর আমরা বড় হাতের এম ধরব, আর ফলের ভর আমরা ছোট হাতের এম ধরব, আর পৃথিবী থেকে ফলের দূরত্ব ছোট হাতের আর ধরব। মহাকর্ষ সূত্রানুসারে এদের মধ্যেকার আকর্ষণ বল এফ ইকুয়াল টু হবে বড় হাতের জি, মানে জি ইন্টু এম বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে এই বলের প্রভাবে পৃথিবীর ত্বরণ হবে A1 ইকুয়াল টু এফ বাই বড় হাতের এম ইকুয়াল টু হবে জি ইন্টু ছোটো এম বাই আর স্কোয়ার, আর ফলের ত্বরণ হবে A2 ইকুয়াল টু এফ বাই ছোটো হাতের এম ইকুয়াল টু জি ইন্টু এম বড় হাতের এম বাই আর স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্টটা আছে তার সাথে A1 এর ক্ষেত্রে ছোটো হাতের এম অর্থাৎ ফলের ভর গুণ হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ফলের ত্বরণের ক্ষেত্রে বড় হাতের অর্থাৎ পৃথিবীর ভরের গুণ হচ্ছে। এবার আমরা সবাই জানি যে ফলের ভর পৃথিবীর তুলনায় কতটাই নগণ্য, তাই ফলের ত্বরণটা বেশি হবে, ফলে ফলটা পৃথিবীর দিকে আসবে খুব দ্রুত, ওই জন্য পৃথিবীও খানিকটা যায়। সো
আম, পৃথিবীর দিকে ফলটা আসবে, পৃথিবীতে ফল আসার যে সময়টা ওটা খুব কম সময়, ফলে ফলটা তাড়াতাড়ি পৃথিবীর দিকে চলে আসে। পৃথিবীও কিছুটা ফলের দিকে আকর্ষিত হয়, হয় না যে এমন না, হয়, তবুও খুব বেশি সময় নেয়, ওই জন্য আমরা বুঝতে পারি না। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। মহাকর্ষ সূত্রের আমরা ব্যতিক্রমও লক্ষ্য করতে পারি। আমরা এগুলো মেনলি তিনটে জায়গায় লক্ষ্য করতে পারি, তিনটের বেশি, একটু আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করবো একটা কোয়েশ্চেনের মতো, তোমরা পয়েন্ট আউট করবে, দিলে বুঝতে পেরে যাবে। মহাকর্ষ সূত্রের ব্যতিক্রম হেডিং দিবে, তারপরে 1 নম্বর পয়েন্টে লিখবে বুধের অনুসুর অবস্থান, অর্থাৎ বুধের অনুসুর অবস্থান, প্রতিটা গ্রহের একটা অবস্থান থাকে, অপসুর অবস্থান, অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান তাকে বলা হয় যখন সূর্য থেকে তার সেই গ্রহের ডিস্টেন্সটা কম থাকে, তাকে অনুসুর অবস্থান, আর ডিস্টেন্সটা যখন বেশি থাকে তখন তাকে অপসুর অবস্থান বলা হয়। এবার অনুসুর অবস্থান, বুধের অনুসুর অবস্থানে প্রতি 100 বছর অন্তর অতিরিক্ত একটি ঘূর্ণন গতি দেখা যায়, যা মহাকর্ষ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। তখন আরেকজনের সূত্র আছে যেটা তোমরা জানো। যখন দ্বিতীয় নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, সেখানে কোনো হেডিং দেওয়ার দরকার নেই, সেখানে পুরোটা লেখো। যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের সঙ্গে তুলনীয় হয়ে যায়, তখন সময়ের সাথে সাথে বেগেরও পরিবর্তন হতে থাকে, তখন নিউটনের মহাকর্ষ সূত্র সরাসরি প্রয়োগ করা যায় না। আর 3 নম্বর পয়েন্টে হেডিং দিবে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কোনো কণা, ভুল বললাম একটু, সরি, পড়ার ভুল হয়েছে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ কণাগুলির মধ্যেকার পরমাণুর মধ্যেকার দূরত্বটা যদি 10⁹ সেন্টিমিটারের কম হয় তখন এটা লাগবে না। তখন আমি বলেছিলাম দূরত্ব ম্যাটার করে, কখন করে সেটা হচ্ছে এইটা, যখন আমি বলেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন বলা হয় কেন, তার পয়েন্ট একটা ছিল, সেখানে আমি বলেছিলাম যে সেখানে দূরত্ব ম্যাটার করে না, বলেছিলাম যে অতি ক্ষুদ্র দূরত্ব থেকেও আলো কয়েক লক্ষ আলোকবর্ষ দূরত্ব হলেও কোনো ম্যাটার করে না আমি বলেছিলাম। কিন্তু যখন 10⁻⁹ সেন্টিমিটার কম দূরত্ব হয়ে যায় তখন এটা কাজ করে না, তখন আলাদা বল কাজ করে, নিউক্লিয় বল। এবার নিউক্লিয় বল মহাকর্ষীয় বলের 10⁻39 গুণ, বুঝতে পেরেছো? আরেকটা বল আছে তড়িৎ চুম্বকীয় বল, একই রকম বল, এটা হচ্ছে নিউক্লিয় বলের 10⁻36 গুণ। তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষীয় বলের 10³ গুণ, অর্থাৎ হাজার গুণ। মহাকর্ষীয় ক্ষেত্র ও ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র ও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এই ব্যাপারটা কি একটু বোঝে নেওয়া যাক। মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে, প্রথমে সংজ্ঞাটা পড়ো, দিলে বুঝতে পারবে। কোনো একটি বস্তুর চারিদিকে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো বস্তু থাকলে তার ওপর সে মহাকর্ষীয় আকর্ষণ বল প্রয়োগ করতে পারে তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ধরো তুমি একটা বল রেখেছো, ওই বলের থেকে ধরো দূরত্ব, আচ্ছা ধরো আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি, বিগ ব্যানের নাম শুনেছ? লন্ডনের সেই বড় ঘড়িটা, ধরো সেইটা একটা পয়েন্ট, সেই পয়েন্টটা তার ক্ষেত্রটা হচ্ছে গোটা লন্ডনটা, ওই গোটা লন্ডনটার মধ্যে যে থাকবে সে লন্ডনবাসী বলবে, ওই রকম ব্যাপারটা, তার উপরে লন্ডনের নিয়মকানুন প্রযোজ্য হবে। ওই রকম
কোনো একটা বস্তু যদি অন্য কোনো বস্তুর একটা ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রর মধ্যে থাকে, যেই ক্ষেত্রের মধ্যে থাকলে সে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটার উপর মহাকর্ষ বল প্রয়োগ করতে পারবে, তাকেই মহাকর্ষীয় ক্ষেত্র বলা হবে। আচ্ছা, আমাকে এই একটা কথা বলো তো তোমরা, যে কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র তার মান কত হয়? তোমরা প্রথমে এই ভিডিওটা পজ করে যে ইয়েটা ছিল প্রথম সমীকরণটা সেটা ভাবো। এফ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। ভাবো। আচ্ছা, ভেবে নিয়েছো? পজ করে ক্যালকুলেট করে নিয়েছো? ভালো কথা, আমি বলে দিচ্ছি কথায়, এর কোনো নির্দিষ্ট মান বেরাবে না, অসীম পর্যন্ত, ইনফিনিটি হয়, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, এবার বলা যাক, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম চৌম্বক ক্ষেত্র পড়েছি, চৌম্বক বিভব পড়েছি, বিভব প্রভেদ পড়েছি। ব্যাপারটা এখানটা সেই ক্ষেত্র প্রাবল্যটার সংজ্ঞাটাও সেম হবে। আমরা সেখানে পড়েছিলাম কি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে চৌম্বক ক্ষেত্রের একটি স্থান, ক্ষেত্র বিভব প্রভেদের সংজ্ঞাটা ছিল, চৌম্বক ক্ষেত্রের কোনো একটি স্থান থেকে একক ধনাত্মক আধানকে অন্য স্থানে নিয়ে যেতে যত কার্য করতে হয় তাকে বিভব পার্থক্য বলে। ওই রকম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যেরও একই সংজ্ঞা। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে রাখলে সেটি যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। প্রায় একই রকম, ইমাজিন কর, একই রকম ক্ষেত্রটার মধ্যেই থাকবে জিনিসটা, এক স্থান থেকে অন্য স্থানে রাখলেও কোনো যায় আসে না, একই বল অনুভব করবে। কাছে দূরে গেলে এই একটু ইয়ে হবে। এবার আমরা আসি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালার ওপর। মনে করি ও বিন্দুতে, আচ্ছা আমি তোমাদের ছবিটা আগে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ? এই দেখো, ও বিন্দু, এরকম একটা ছবি আঁকো, ঠিক আছে? এটা ও বিন্দুর দাও, তার নিচে এম লিখো, দূরত্বটা আর রাখো, আর এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? বাকিটা আমি পড়ছি, বুঝতে পারবে। এটা উল্টো দেখাচ্ছে, আমি বুঝতে পারছি, এটা ফ্রন্ট ক্যামেরায় রেকর্ডিং করছি তো ওই জন্য। বাকিটা আমি বলছি, এটা আমারই নোট। লেখো, মন দিয়ে লেখো, আমি ছবিটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর আরেকটা সমীকরণ আছে যেটা বসাবো, আমি বলে দেবো, বুঝে যাবে। এখানে m1কে আমরা ধরেলেই বড় হাতের এম, আর m2কে ধরেলেই একক, এক ধরে নিই, ঠিক আছে? এবার মনে করি ও বিন্দুতে একটি এম ভরের বিন্দু ভর রাখা হলো, ফলে ওই বিন্দুর চারিদিকে অসীম দূরত্ব পর্যন্ত একটি মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হয়। ও বিন্দু থেকে আর দূরত্বে সি একটি বিন্দু নেওয়া হলে সেই সি বিন্দুতে একক ভরের বস্তুর ওপর যে আকর্ষণ বল ক্রিয়া করে তা সি বিন্দুর ওপর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করে। ওহো, আমার বলাটা ভুল হয়ে গেছে। এখানে মহাকর্ষীয় বিভব বলে একটা পয়েন্ট আমি করেছি, দেখছি এটা সেইটার মতো, তড়িৎ বিভবের মতো। অসীম দূরত্বের সংজ্ঞাটা দেখে না, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে, ওখানে একক ধনাত্মক আধান ছিল, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে।
মহাকর্ষীয় বিভবের রাশিমালা, ঠিক আছে, রাশিমালা। ও হ্যাঁ, এর আগেরটা আমি এটা পড়াতে গিয়ে ভুলে গেছি। আগেরটা এখানে নিচে একটা সমীকরণ লিখবে, এফ ইকুয়াল টু জি ইন্টু বড় হাতের এম বাই ছোট হাতের আর স্কোয়ার দিলে হয়ে যাবে, ছবিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে সেই রকম সেম একটা ছবি আঁকবে, আমি একবার দেখে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই একই রকম ছবি হবে। এটা হবে ও বিন্দু, তার নিচে এম, বড় হাতের এম, এটা ফোর্সের অ্যারোটা এদিকে দিবে, মানে তোমার ফোর্সের অ্যারোটা থাকবে ডান দিক থেকে বাম দিকে, ঠিক আছে। অ্যারোর কোনো চেঞ্জ হয় না যদিও, জানি না, ঠিক আছে। ডান দিক থেকে বাম দিকে থাকবে, আর নিচে লিখবে এটা সি বিন্দু, এটা ডিস্টেন্স সি আর ওর ডিস্টেন্স। আর এই অ্যারোটা দেওয়ার মানে কি ওটা আমি বলে দিচ্ছি। ও বিন্দুতে এম ভরের একটি বস্তু নেওয়া হলো এবং তার থেকে আর দূরত্বে সি বিন্দুতে একটি বস্তু নেওয়া হলো এবং ও বিন্দুর চারিদিকে একটি মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হলে সি বিন্দুতে একক ভরের বস্তুর ওপর মহাকর্ষীয় আকর্ষণ বল হবে এফ ইকুয়াল টু জি ইন্টু বড় হাতের এম বাই আর স্কোয়ার সিও অভিমুখে। ওই তীর চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে সি থেকে ওর দিকে, অভিমুখে দিকে। আর আমরা কীরকম দিই অভিমুখে বলতে, তোমরা লিখবে সি, লিখবে ও, লিখবে মাথায় অ্যারো চিহ্ন, সির দিক থেকে ওর দিকে গিয়ে এরকম দিবে, দিয়ে এখানে অভিমুখে লিখবে, কথায় এটা বোঝায়। আর এখন একক ভরের বস্তুকে সিও অভিমুখে সি বিন্দুতে অতি ক্ষুদ্র সরণ ঘটায়। আমরা আগে ডেরিভেটিভে পড়েছিলাম, যেখানে ওই বিন্দুর মধ্যে রেখে আমরা এমন একটা সরণ নিব ওই বিন্দুর ক্ষেত্রের বাইরে বেরোবে না, মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু সরণ ঘটবে, যাকে আমরা ডিআর দ্বারা প্রকাশ করছিলাম, ছোটো হাতের ডি আর। ওই রকম এখানেও প্রকাশ করব। এখন একক ভরের বস্তুকে সিও অভিমুখে সি বিন্দুতে অতি ক্ষুদ্র ডিআর সরণ ঘটাতে কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কৃতকার্য ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর। এবার ডট প্রোডাক্ট তোমরা সবাই জানো, আর কি বলবো। এবার ভেক্টর চিহ্ন উঠানোর জন্য আমরা এফ ইকুয়াল ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর ডট কস 0 ডিগ্রি করে দিই। এবার এফের মান বসিয়ে দিই, জি বড় হাতের এম বাই আর স্কোয়ার ডট ডিআর, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন অসীম থেকে একক ভরের বস্তুটিকে সি বিন্দুতে আনতে মোট কার্য করতে হয় ডাব্লু ইকুয়াল টু, ভালো করে এখানটা দেখে নাও, এই যে ডাব্লু ইকুয়াল টু, এটা সবাই চিনো, এটা তো সবাই ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন, যার লিমিট থাকবে নিচে থাকবে ইনফিনিটিভ আর উপরে থাকবে আর, ডি ডাব্লু ইকুয়াল টু হবে, আমি বলে যাচ্ছি তোমরা লিখো, ইকুয়াল টু হবে বড় হাতের জি, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বের করে নেই, বড় হাতের জি বড় হাতের এম, ইন্টিগ্রেশন চিহ্ন, লিমিটিং ফ্যাক্ট, নিচের লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে আর, 1/r² ডট ডিআর। এবার তারপরের ইয়েটা হবে জি এম থার্ড ব্র্যাকেট -1/r, আর কেটে, বুঝতে পারছো। এবার এটা আমি বুঝিয়ে দিচ্ছি যে 1/r² মানে হচ্ছে r⁻² ডট ডিআর, ইন্টিগ্রেশন চিহ্ন, ঠিক আছে। এবার এইটার মানে কি, আপার লিমিট এর সাথে লোয়ার লিমিট যোগ বাই মাইনাস লোয়ার লিমিট। এবার সেরকম হচ্ছে তোমার r⁻² + 1 বাই -1, তো -1/r হচ্ছে এখানে, -2 + 1 মানে r⁻1 বাই নিচে -1,
নিচে -1 r টু দি পাওয়ার নিচে চলে আসবে, দিলে -1/r হয়ে যাবে, যার উপরে আপার লিমিট হচ্ছে আর, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। এবার মাইনাসটা বাইরে বের করে আন, থার্ড ব্র্যাকেটের বাইরে একদম, দিলে -g বড় হাতের M ইন্টু থার্ড ব্র্যাকেট 1/r -1/ইনফিনিটি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু -gm/r। ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব হলো -gm/r। এখানে একটা কথা মাথায় রাখবে, ঋণাত্মক চিহ্ন অভ্যন্তরীণ কৃতকার্যকে নির্দেশ করে, ঋণাত্মক চিহ্ন আভ্যন্তরীণ কৃতকার্যকে নির্দেশ করে। আর একটু পড়া যাক, মহাকর্ষীয় স্থিতিশক্তি। 31 মিনিটের অলরেডি ভিডিও হয়ে গেছে, আমি বুঝতে পারছি, তবুও এটা লাস্ট টপিক। এর মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালার পরের ভিডিওতে পাবে, সেকেন্ড পার্ট। মহাকর্ষীয় স্থিতিশক্তি। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে কোনো বস্তুকে এনে স্থাপিত করতে যে কার্য করতে হয় তাহাই ওই বস্তুটির মধ্যে মহাকর্ষীয় স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়।